মা, তোমার কাছে যে যা চায় মা তুমি তাকে সব দিয়েছো। তুমি আমার বেলায় কেন বিরূপ হলে মা? আমি আসছি এখন বাপের বাড়ি, আর এটা আমার বাপের বাড়িতে বড় মা। তো আমি বড় মার কাছে গিয়েছিলাম। আমি না ভীষণ আলসি, ভীষণ করে কবে কালী পুজো গেছে, কবে ভাইফোঁটা গেছে বলো তো। আর আজ আমি এতদিন পর ভাইফোঁটার ভ্লগ দিচ্ছি। আসলে কি বলো তো, সংসার সামলে, বাচ্চা সামলে আর ভিডিওর প্রতি আগ্রহটা একটু কমে যায়, কিন্তু এটা আমার নেশা। তো তবু কাজের মাঝেও আমি ফাঁক বের করে ভ্লগ আপলোড করি। আজ তোমরা দেখেছি ভ্লগে আমার অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। তো চলো, নতুন একটা সকাল, নতুন একটা দিন শুরু হয়েছে। আর আজকে ভাইফোঁটার দিন, সবাইকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। প্রতিটি দাদা ও ভাইয়ের অনেক অনেক ভালো হোক। আর চলো, সকাল থেকে উঠে স্নান করে নিয়েছি। স্নান করে দেখো কত জামা কাপড় ছিল, তো সেগুলোকে আমি এখন ছাদে মেলতে এসেছি। আর তারপর এখন ওই 9টা 9:30 মতো বাজে। আর এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা আমার বাবা আর কাকু, মানে আমার শ্বশুরমশাই আর কাকু শ্বশুরমশাই। তো এনাদেরকে ফোঁটা দিতে পিসি শাশুড়িরা সব চলে এসেছে, 3 পিসি শাশুড়ি এসেছে। তো তারাই সব মিষ্টি সাজিয়ে দিয়েছে, আর এবার ফোঁটা দেবে। তো আমিও ফোঁটা দিতে যাব। তার আগে ফোঁটা মানে তো সব ভাইদেরই ফোঁটা পাবে না, তার জন্য আমার বর আর তার ভাইরা এখন তার বোনেদের কাছে ফোঁটা নিতে গেছে। ওদেরকে আমি বলেইছিলাম যে তোমরা আগে ফোঁটা নিয়ে আসো, তারপর আমি যাব, কারণ আমার ভাইরা তো দেরি করে আসবে। তো আমি নাই দেরি করেই যাব, তোমরা এখানে ফোঁটা নিয়ে কমপ্লিট হয়ে যাবার পর আমি যাব। তো প্রথমে আমার মেজো পিসি শাশুড়ি বাবাকে আর কাকুকে দিল। তারপর এটা হচ্ছে আমার ননদের ছেলে, হলুদ যে পাঞ্জাবি পরে আছে। আর এই দিকে আমি আমার শ্যামকে বসিয়েছিলাম। স্যামের তো 5 বছর হয়নি, তাই স্যামকে ফোঁটা দেওয়া চলবে না, আমার ঘরে সবাই বলল। আর এর 5 বছর হয়ে গেছে, তাই সবাই একে ফোঁটা দিচ্ছিল। আর ওই দিকে দিচ্ছে আমার 4 নম্বর পিসি শাশুড়ি। তো এখানে একটা মজার বিষয়, 4 নম্বর পিসি শাশুড়ির আমার শ্বশুরমশাই হচ্ছে দাদা, আর কাকু শ্বশুর হচ্ছে ভাই। তো আমার ছোটো পিসি শাশুড়ি বলছে, দিদি তোর তো বেশ ভালো, একজনের কাছে আশীর্বাদ পাবি, একজনের কাছে ভালোবাসা পাবি। আর আমার তো দুটোই দাদা, আমি সবার দুজনের কাছেই আশীর্বাদ পাবো। তো সবাই স্যামেদেরকেও একটু করে মিষ্টি দিচ্ছিল। তারপর এই দিকে লাস্টে ছোটো পিসি শাশুড়ি ফোঁটা দিল। তারপর শাশুড়ি মা ওই দিকে বেরিয়ে গেল তার ভাইদেরকে ফোঁটা দেবার জন্য। আর খুড় শাশুড়ি মানে আমার কাকি শাশুড়ির ভাই আমাদের বাড়িতেই আসবে, তো তারপর ফোঁটা দেবে। তো চলেও এসেছে। তারপর আমি 12টা 12:30 অবধি বাড়ির থেকে বেরিয়েছিলাম, এখন প্রায় 12:30 বেজে গেছে আসতে আসতে। তোমাদের দাদা ভাইয়ের লেট হয়েছে, তাই আমার আসতেও একটু লেট হয়ে গেল। লেট নয়, আমার ভাইয়েরা তো দেরি করেই আসবে, তোমাদেরকে প্রথমেই বললাম। তারপর এসেছি, মা ওই দিকে গেছে মামার বাড়িতে, আর আমি এইদিকে ভাইদেরকে ডাকলাম আমার বাড়িতে। আর এখানে আমি মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছিলাম। তো এখন দুটো ভাই, দুটো মামার ছেলে, তো তাদেরকেই ডেকেছি, এখনও মাসির ছেলেরা আসেনি, তো ওদের জন্যই আমি রেডি করছিলাম। আর এই দিকে দেখো তোমার দাদা ভাই এসেই টায়ার্ড হয়ে গেছে, সে এসে শুয়ে পড়েছে। আর এই দিকে আমার বড় ভাই, বড় মামার ছেলে এসে হাজির, আর আমি এই দিকে ফোঁটা দিয়ে দিচ্ছিলাম। তো চলো আমাদের ফোঁটা দেওয়ার মন্ত্রটা একবার বলি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন হয় চিরজীবী, আমার ভাই হোক তেমনি চিরজীবী। এই মন্ত্রটা বলে আমরা ফোঁটা দিই। আর তোমরা কি বলো? আর এই দিকে এটা আমার ছোটো মামার ছেলে, ছোটো মামার ছেলেকে আমি ফোঁটা দিয়ে দিলাম। জানো তো ওদের কোনো দিদি বা বোন নেই, মানে ছোটোবেলা থেকেই আমি ওদের দিদি বা আমি ওদের বোন, আর আমি ওদেরকে ফোঁটা দিই। আর আমি যদি যে বছর না আসতে পারি সে বছর ওরা ফোঁটাও পায় না। আর কি বলো তো, এই জন্য আমি প্রত্যেক বছর আসার চেষ্টা করি, কিন্তু আমি তো দিল্লিতে থাকি, সেই কারণে অনেক 1-2 বছর বিয়ের পর হয়েও ওঠেনি, কিন্তু সে বছর আমার প্রচুর মন খারাপ হয়। আর এবছর আমি ভীষণ খুশি, কারণ তোমাদের দাদাভাই ফোঁটা পেয়েছে। কত বছর পর যে তোমাদের দাদাভাই ফোঁটা নিল, মানে কি বলবো, অনেক বছর, প্রায় হয়তো 10-12 বছর পর।
এইদিকে আমার ছোড়দা চলে এসেছে। এইদিকে ছোড়দা আর বড়দার জন্য দুটো গিফট এনেছিলাম, আর ভাইদের জন্য আগেই গিফট দিয়ে দিয়েছিলাম। চলো, বড়দা এখনও আসেনি, তো ছোড়দাকেই এখন ফোঁটা দিয়ে দিই। আর ও ফোনে কথা বলছিল, আমি বলছিলাম লে না রে, এবার তো নে। তো চলো, তোমাদের কতজনকে ফোঁটা দিলে? আমি তো 5 জনকে ফোঁটা দিয়েছি। আর আমি দাদু ভাইকেও ফোঁটা দিই, কারণ দাদু ভাইয়ের, আমার দাদুর যে মামা দাদু, যে বোনেরা কোনো বছর আসতো না, সে বছর আমিই ফোঁটা দিতাম, তো সেই থেকেই না আমি দাদুকেও ফোঁটা দিই। আর এই দিকে আমি দাদাদেরকে ঘুমসি পরিয়ে দিচ্ছিলাম। আর আমি যেই জামাগুলো এনেছিলাম তারই মধ্যে এই জামাটা, তো কেমন হয়েছে তোমরাও জানিও। আর আমি এইদিকে ফোঁটা দিয়ে দিচ্ছি। চলো, এরপর ছোড়দাকে নিয়ে আমরা বেরিয়ে যাব মামা ঘরে। তো আমার পাশেই মামা বাড়ি, তো ওইখানেই যাব। আর সব কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট প্রথম থেকেই মামা বাড়িতে হয়। আর এইদিকে বড়দা চলে এসেছে, আমি বড়দাকে ফোঁটা দিয়ে দিয়েছি। আর দিদা প্রথম বছর তার নাচ জামাইকে পেয়েছে, তাই দিদা সেই সুযোগটা ছাড়তে চায়নি। দিদা বলল যে আমি আর কতদিন থাকবো, তো আমি নাচ জামাইকে ফোঁটা দিই। আর নাচ জামাই তো কোনো বছর ফোঁটাতে আসেনি, তো আমি ফোঁটা দিই। তো এই জন্য নাচ জামাইও খুশি আর দিদাও খুশি। এইদিকে দিদা ফোঁটা দিয়ে দিয়েছে। আর দিদার জানো তো খুব শরীর খারাপ। আমি আমার ঠাম্মাকে দেখেছি, কিন্তু আমি আমার ঘরের দাদুকে কোনোদিনই দেখিনি। আমার মায়ের বিয়ে হওয়ার আগেই তিনি উপরে চলে গেছেন। আর ঠাম্মা আমার বিয়ের 2-3 বছর পর মারা গেছে। তো ঠাম্মাকে দেখেছি, আর ঠাম্মার অনেক আদরও পেয়েছি। আর আমার দিদা বলছে তুমি ভালো থাকো, সুখে থাকো, এটাই বলছিল। তারপর এই যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবার পর আমরা কজন বাকি ছিলাম তারাই খেতে বসেছিলাম। তারপর চলে এসেছি দেখো বিকেলবেলা। তো এই সুযোগ হাতছাড়া করিনি, কারণ ও কাল চলে যাবে, আজ ভোরেই চলে যাবে, মানে আজ রাতের ভোরে। তো ওই জন্য ওকে নিয়ে আর শ্যামকে নিয়ে আমরা এখন আসলাম বড় মায়ের মন্দিরে। তো তোমরা সবাই জানো যে ক্ষীরপায়ের বড় মা এখন বড় মাকে, তো ক্ষীরপায়ের বড় মা খুব জাগ্রত। বড় মায়ের এক হাতে আছে পৃথিবী, এক হাতে আছে সাদা পায়রা, এক হাতে আছে খড়গ, আর এক হাতে আছে নরমুণ্ড। আর বড় মায়ের এই মন্দিরে ঢুকলেই যেন গা ছমছমে ভাব। তোমরা সবাই একবার আসো, বড় মা খুব জাগ্রত, তোমাদের সবার মনস্কামনা পূর্ণ করবে এই মা। আর কি বলতো, আমি তোমাদেরকে যেটা বলছিলাম, আমি বিয়ের আগেও এই মন্দিরে আসতাম, তখন আমি বলতাম যে মা আমি যেটা চাইছি তুমি কি আমাকে সেটা দেবে? কিন্তু মা আমাকে সেটা তখন দেয়নি। তারপরে আমি বিয়ের কবছর পর রিয়েলাইজ করলাম যে আমি যেটা চেয়েছিলাম সেই চাওয়াটাই আমার ভুল ছিল। আর মা তো ঠিক, কিন্তু মাকে আমি সেই টাইমে ভুল বুঝেছিলাম। কিন্তু বলে না ওই যে ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে, আর তিনি তো হলো আমাদের বড় মা। বড় মায়ের আমরা সন্তান, বড় মা যা করবে নিশ্চয়ই ভালোর জন্যই করবে। আর যা হয়েছে খুব ভালো হয়েছে, এখন আমি খুব খুশি। আর সেই ভুলের জন্য আজ আমি বড় মাকে বলছি, বড় মা তুমি আমার ভুল ভাঙিয়ে দিয়েছো। তুমি যে আমার জন্য এত ভালো কিছু ভেবে রেখেছিলে আমি সেটা বুঝতে পারিনি বড় মা, তার জন্য আমি খুবই দুঃখিত। আর তার জন্য আমি তোমার কাছে মানে কান ধরে তোমার কাছে আমি ক্ষমা চাইছি। আর বড় মা আমি আমি এটুকুই তোমার কাছে আমার চাওয়া, আমার স্বামী সন্তানকে ভালোই রেখো। আর আমার মা ছাড়া আমার জীবনে কেউ নেই, আমার মাকে ভালোই রেখো। তুমি তো আমার বাবাকে তুমি কবেই নিয়ে নিয়েছো, আর কেন নিয়ে নিলে সেটাও আমি বুঝতে পারলাম না। কিন্তু মা আমার মাই একমাত্র আছে, মাকে তুমি ভালো রেখো, আর স্বামী সন্তানকে নিয়ে যেন একটু সুস্থ থাকতে পারি, এটুকুই তোমার কাছে চাওয়া, আর কিছু চাওয়ার নেই মা। আর তুমি আমার জন্য এত ভালো কিছু ভেবে রেখেছিলে, তার জন্য আমি আজ এতটা ভালো আছি। আর সেই মুহূর্তে আমি তোমার সন্তান হয়ে ভুল করেছি, ভুল ভেবেছি তোমাকে। কিন্তু না মা, তুমি যেটা করো ভালোর জন্যই করেছো আমার। তার জন্য আমি তোমার কাছে কানে ধরে উঠবোস করছি মা, তুমি আমায় ক্ষমা করে দিও। আর তোমরা চাইলে অবশ্যই এসো একবার বড় মার কাছে। বড় মার কাছে আসলে কতটা শান্তি, কতটা মনে তৃপ্তি হয়, সেটা বড় মার মন্দিরে না আসলে তোমরা বুঝতে পারবে না। এটা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনের ক্ষীরপাই শহরে কেঠিয়া নদীর তীরে
বড় মার অবস্থান। তোমরা সবাই এসো, আর এখানে আসলে মন শান্ত থাকবে। বড় মা খুবই জাগ্রত। তো আমরা বড় মা তার ভক্তদের দুহাত ভরে আশীর্বাদ দেন, আর বড় মা চেয়েছে বলেই আমরা 3 জনে আসতে পেরেছি। তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আর ইনি হলো আমাদের ছোট মা। আর বড় মা জানো তো, বড় মা পরেই প্রতিষ্ঠিত হয়েছে, আর বড় মার উচ্চতা প্রায় 45 ফুট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।